স্বাগতম দর্শক, আমি রিজওয়ানা এলভিস আবারও চলে এসেছি ঠিকানা নিউজের সাথে জানতে চাই অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে যিনি আছেন নীলা জেরিন, তিনি একজন নিউরো সায়েন্টিস্ট এবং পাশাপাশি একজন নৃত্যশিল্পী। চলে যায় আজকে অতিথির কাছে। স্বাগতম আপু, কেমন আছেন? ধন্যবাদ, আমি অনেক ভালো আছি। আপনি ভালো? আমিও ভালো, যদিও বাইরে নিউ ইয়র্কে সাধারণত এই ওয়েদারটা তো খুবই কম সময় পাওয়া যায় আমাদের এখন যে ওয়েদারটা চলছে। সো আপনি তো অনেক ব্যস্ত, আজকে সারাদিনে আপনার সঙ্গে আমার কথা হয়েছে। আপনি 10টা থেকে 3টা পর্যন্ত টানা ক্লাস নিয়ে আজকে আপনি স্টুডিওতে এসেছেন। আপনি ছোট্ট করে আপনার এই বাচ্চাদের গল্প বলতেন প্রথমেই। সো আমার একটি নাচের স্কুল আছে এই জ্যাকসন হাইটসে 76 স্ট্রিটে। তা সেখানে আমি আমার বেস হলো উচ্চাঙ্গ নৃত্য। তো আমি দুই ধরনের শেখাই, একটা হলো কুচিপুড়ি স্টাইল আর একটা হলো কথক। তো এই দুটো আমি শেখাই ব্যাচে ব্যাচে করে। তো 6 বছর বয়স থেকে আমার একদম অ্যাডাল্ট পর্যন্ত স্টুডেন্ট আছে। সো বিভিন্ন বয়সের এবং এক এক লেভেলের। সো বিগিনার্স আছে এবং ইন্টারমিডিয়েট আছে, কিছু অ্যাডভান্সডও আছে। তো এদের সবাইকে মিলে এদেরকে নিয়ে ক্লাস করে আমার সানডে কেটে যায় প্রতি সপ্তাহে। উইকলি কি আপনি শুধু সানডেতেই ক্লাস নিচ্ছেন? হ্যাঁ, জ্যাকসন হাইটসে আমি সানডেতে নেই, আর এমনি অন্যান্য দিনে আমি আমার ম্যানহাটনেও আরেকটা ব্রাঞ্চ আছে, ওখানেও আমি ক্লাস করাই। বাহ, আপু তো অনেক ছোট সময় বাংলাদেশ থেকে এখানে চলে এসেছেন। বাংলাদেশের কোনো স্মৃতি মনে আছে, যেহেতু অনেক ছোট সময় আছে? হ্যাঁ, বাংলাদেশে আমার মা বাংলাদেশ বিমানে চাকরি করতেন। তো সেখানে যেতে হলে আমার মনে আছে যে রিক্সা করে শাপলা চত্বরের ওই জায়গাটা দিয়ে যেতাম, ওই ইয়েটা আমার মনে আছে। বাংলাদেশে ওখানে স্কুলে যাওয়া এরকম খন্ড খন্ড স্মৃতি কিছু আছে আর কি। আর নানাবাড়ি আমার খুব পছন্দের, নানাবাড়ি হলো নড়াইল, যশোরে। তো সেখানকার অনেক স্মৃতি আছে। বাহ, আমরা যদি একটু চলে যাই অন্যদিকে, যেহেতু আপনি অনেক ছোট সময়ে যুক্তরাষ্ট্রে এসেছেন, তো আসার পরে এই যে আপনি আপনার প্রফেশন যেটা, সেটার পাশাপাশি যে আপনি একজন প্রতিষ্ঠিত নৃত্যশিল্পী, নাচটা শেখা শুরু হলো কিভাবে? আমি যখন এখানে আসি আর কিছুদিন পরে এখানে আমার মনে হয় খুব সম্ভবত একটা ফোবানার প্রোগ্রাম ছিল নিউ ইয়র্কে। তো সেখানে আমি দেখতে যাই আমার বাবা মাদের সাথে। তো সেখানে যে অনেক ধরনের প্রোগ্রাম হচ্ছে, তো একটা নাচ দেখলাম সেখানে, বাংলাদেশের পটভূমি তুলে ধরেছিল নাচের মাধ্যমে, যে জেলেরা মাছ ধরছে এবং জেলেনিরা সেখানে মাছ খুব বিশাল বিশাল মাছ ধরা হচ্ছে। তো জেলেনিরা খুব অবাক হচ্ছে, খুশি হচ্ছে, তাদের যে মূকাভিনয় নাচের মাধ্যমে যে কাহিনী ফুটিয়ে তুললো, এই জিনিসটা আমার কাছে দারুণ ভালো লেগেছে। একটা কাহিনী। তো আমি তখন আমার মনে হলো যে আচ্ছা, এত সুন্দর একটা জিনিস হয়তো আমিও শিখতে পারি। তো তখন আমি আমার বাবা মাকে ধরলাম যে আমাকে এরকম, আমি এটা শিখতে চাই। তো আমার মা তো খুব খুশি, কারণ আমার মা এবং বাবাও কালচারাল। আমার বাবা তো গান করেন, আর মা ও রবীন্দ্রনাথের দারুণ ভক্ত। তো তারা ভীষণ খুশি হয়ে গেল। তো এরকম আমরা তখন থেকে খোঁজা শুরু হলো কোথায় কোথায় দেওয়া যায়। হ্যাঁ হ্যাঁ। তো নিউ ইয়র্কে কয়েকটা জায়গায় আমরা প্রথমে ট্রাই করেছি, মনের মতো হয়নি, যেরকম আমি শিখতে চেয়েছি হয়নি। আপনি তো বেসিক্যালি আপনার ইয়ে ছিল যে আপনি ক্লাসিক্যালটাকে আপনি ধরতে চেয়েছিলেন। শুরুতে আমি সেটা জানতাম না আসলে। প্রথমে আমার কাছে নাচটা ভালো লেগেছে, কিন্তু তখন আমি জানতাম না যে আমি আসলে এক্স্যাক্টলি ক্লাসিক্যাল যে আছে সেটাও আমি জানতাম না। বাট যখন আমি এক্সপ্লোর করা শুরু করি, বিভিন্ন নাচের স্কুলে যাই, ওদের স্টাইলটা আমার কাছে ততটা ভালো লাগেনি। যেমন আমি দেখলাম যে আমাকে কিছু বেসিক স্টেপ শেখানোর পরে হয় বলিউড গানের সাথে নাচ শুরু হয়ে গেল, বা একটা গানের সাথে নাচ শুরু হয়ে গেল, কিন্তু আমি বেসিকটা শিখতে চেয়েছিলাম ভালোভাবে। ছোট হলেও আমি একটা জিনিস বুঝতাম যে আমি ঠিক ভিতটা বুঝতে পারছি না। আমাকে জাস্ট একটা গানের সাথে করতে দেয়া আমাকে যদি একটা গান দেয়া হয়, সেই গানের সাথে কি আমি নাচ বানাতে পারবো, আমি কি কোরিওগ্রাফি করতে পারবো, সেই জ্ঞানটা আমি কিভাবে অর্জন করব? শুধু নাচলেই তো হবে না। সো সেই আমি নিজে ক্রিয়েট করতে পারবো কিনা, নাচের গ্রামারটা, সো এইটা এতটুকু আমি বুঝতাম। তো সেই জন্য আমি বললাম যে না, এখানে ঠিক আমার ফিট হচ্ছে না, আর কি আছে। সো এরকম খুঁজতে খুঁজতে এবং অন্যান্য, আমি যখনই কোনো ফ্লায়ার দেখতাম যে অমুক নাচের পারফর্ম হবে, এই হবে, এরকম আমি সেখানে চলে যেতাম দেখার জন্য কিভাবে সে নাচ পরিবেশন করছে। তো এরকম করতে করতে আমি অনেক ভারতীয় শিল্পীদের খোঁজ পেলাম, কারণ নিউ ইয়র্কে তো সব ধরনের শিল্পী।
সো এটা একটা অ্যাডভান্টেজ ছিল আমার জন্য, মানে নিউ ইয়র্কে সব জায়গা থেকে শিল্পী এসে এখানে পারফর্ম করতো, তো আমি ওদের এখানে যেতাম, যে কথা বলতাম যে এরকম আমি শিখতে চাই, তুমি আমাকে শেখাবা কিনা। সো যারা এখানে এস্টাবলিশড বা ইন্ডিয়া থেকে এসেছিল তাদের মধ্যে আমার গুরুদের খুঁজে পেলাম, তারা বললো যে হ্যাঁ আমি শেখাবো। সো এইভাবেই আমার শুরুটা হয়েছে এভাবেই। আর এই যে আপনি মানে একটু একাডেমিক্যাল দিকে চলে যাই, একজন নিউরো সায়েন্টিস্ট, এটাও কি মানে ছোট থেকে ইচ্ছা ছিল এরকম কোনো কিছু যে সায়েন্স রিলেটেড কোনো কিছু নিয়ে পড়ার, বা মানে এটা কেন বেছে নেয়া? এটাও আগে আমার মানে ছোটবেলা থেকে আমার মনে হয় সহজাত প্রবণতা ছিল, আমার খুব কৌতূহল, আমি সবসময় জিজ্ঞেস করতাম, বিশেষ করে আমার মায়ের আমার এটার প্রতি আমার অনেক অবদান আছে। সো আমি আমার মাকে অনেক জিজ্ঞেস করতাম যে এটা কেন, ওটা কিভাবে, এটা কেন হচ্ছে। সো মা আবার আমার মা হিস্ট্রিতে মাস্টার্স করা, তো সে আমাকে প্রায় গল্প করে মানে বলতো, এক্সপ্লেন করতো মানে প্রাকৃতিক জিনিসগুলা, মানে কিভাবে যেমন চাঁদের নিজস্ব আলো নেই, সে সূর্যের আলোতে আলোকিত, তারপরে মেঘ কিভাবে তৈরি হয়, যে পানি, হ্যাঁ মানে প্রাকৃতিক যে বিজ্ঞানের বিষয়গুলো সেগুলো মা আমাকে মানে এক্সপ্লেন করতো, তো সেগুলো আমার কাছে বেশ মানে লজিক্যালি সেটা আমার মানে বেশ মনে ধরতো যে ও ওকে ইট মেক সেন্স। তো আমিও দেখতাম যে ছোটবেলায় অন্য সব সাবজেক্টের মধ্যে সায়েন্স আমার কাছে বেশি ভালো লাগতো, এবং সায়েন্সে আমি সবচেয়ে হাইয়েস্ট মার্ক পেতাম, এবং সায়েন্সের টিচাররাও আমাকে বেশ পছন্দ করতো এই কারণে। তো মানে এভাবে মানে পজিটিভ ফিডব্যাকের কারণে আমার পরবর্তীতে এসে এই সাবজেক্টটা চুজ করা। আর সব সায়েন্সের মধ্যে বায়োলজিটা আমার বেশি মনোপুত হয়েছিল, কারণ বায়োলজি আমার কাছে বেশ মানে আমাদের নিজস্ব জীবন জীব হিসেবে এটার সঙ্গে তো আসলে রিলেভেন্ট মনে হয়েছিল। হ্যাঁ, তো প্রথম থেকে আমার মা বাবার ধারণা ছিল আমি হয়তো মেডিকেল স্কুলে যাব, তো সেইভাবেই আমি বেড়ে উঠেছিলাম। আমি এখানে ব্রুকলিনে আমি বড় হয়েছি, তো ব্রুকলিনে কোনিয়াল্যান্ড হাসপাতালে আমি নিয়মিত ভলান্টিয়ার করতাম। তো স্কুলে যাওয়ার পাশাপাশি ওখানে যে আমি নার্সেস এইডের মানে ছোট কোর্স নিয়ে ওখানে নার্সদের হেল্প করতাম, রোগীদের দেখাশোনা করতাম। এরকম একটা না, আমি কলেজ পর্যন্ত এরকম করেছি। তারপরে আমি আবার একটা পার্ট টাইম জব করার জন্য কলেজে পড়াশোনার পাশাপাশি মেডিকেল অ্যাসিস্ট্যান্টের কোর্স নিয়েছিলাম, এবং সামারে একটা ডাক্তারের অফিসে কাজ করতাম। সো ডাক্তারের অফিসে আমি রোগীদের মানে বলতে গেলে পুরো ডাক্তারের অফিসটাই আমি চালাতাম। ওখানে বিলিং কিভাবে করে সেটাও নিজেকে শিখিয়েছিলাম। তারপরে রোগীদের চার্ট তৈরি করা, রোগীদের তৈরি করা ডাক্তার দেখার জন্য, সবগুলো আমি করতাম। কিন্তু একটা জিনিস আমি দেখতাম যে আসলে রোগীদের সাথে ইন্টারঅ্যাকশন করাটা আমার কাছে ভালো লাগতো না। মানে মানে খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, বাট আপনি রোগীদের মজা পেতেন না, সহজ কথা আপনি মজা পেতেন না, এনজয় করতেন না। তো ওই একই সময় কলেজে ফাইনাল ইয়ারে একটা সিনিয়র থিসিস করে, সেই থিসিস করার জন্য যখন আমি যুক্ত হলাম, তো সেখানে আমি বায়োলজির নিউরোসায়েন্স নিয়ে ছোট একটা প্রজেক্ট দেওয়া হলো গবেষণা করার জন্য। গবেষণা করে আমি একটা পেপার লিখলাম, সেটা সবার সামনে দাঁড়িয়ে প্রেজেন্ট করলাম, এবং সেটা খুব ভালোভাবে সবাই গ্রহণ করেছিল। ওইটা আমি খুব এনজয় করলাম। তখন আমার মনে হলো যে না, আমার মনে হয় যে মেডিকেল স্কুল না, আমার গ্র্যাজুয়েট স্কুলে আমার জন্য গবেষণাটা আমার জন্য ভালো। হ্যাঁ, তারপরে মানে আমি আরেকটু গল্পটা শুনতে চাই, কারণ আমি অনেকের মধ্যে কিন্তু আছে যে এই যে যারা গবেষণা নিয়ে যে অনেক কিছু করা যায়, অনেকে কিন্তু এটা বুঝে না। সো আপনার সঙ্গে আমরা আড্ডা দেওয়ার আগে আপনি বলছিলেন যে আপনি যেহেতু পিএইচডি হোল্ডার, সো ডক্টর আর ডাক্তারের ভেতরে যে পার্থক্য আছে এটা অনেকেই বুঝেন, আপনি নিজেও অনেক সময় হয়তো ফেস করেছেন, সেটা নিয়ে যদি আপনি একটু আমাদেরকে বলতেন। হ্যাঁ, অনেক সময় অনেকে বলে যে ও ডাক্তার, তার মানে আমি কি পেশেন্ট ট্রিটমেন্ট করি নাকি, তো সেটা না। অ্যাকচুয়ালি ডক্টরের এটা হলো পিএইচডি, সেটা হলো ফিলসফি অফ ডক্টর। সো অ্যাকচুয়ালি ওখানে ফিলসফি শব্দটা আছে, কারণ ফিলসফি মানে হলো কোনো একটা বিষয় নিয়ে প্রশ্ন করা। তো গবেষণার মূল জিনিসটা হলো প্রশ্ন জিজ্ঞাসা করা। তো আমরা যখন কোনো গবেষণা করি, গবেষণা নিয়ে পেপার লিখি, আমাদের কিন্তু কাহিনীটা শুরু হয় প্রশ্নের মাধ্যমে, যে আমি যে কাজ করছি এর পেছনে প্রশ্নটা কি, আমি কি বাইর করার চেষ্টা করছি। সো এই যে আপনি প্রশ্নটা করছেন, এটাই
দিস ইজ দি অ্যাক্ট অফ ফিলসফাইজিং, সেই জন্য এই ডিগ্রিটার নাম ডক্টর অফ ফিলসফি। ব্যাচেলার্স করার পরে একটু আপনাকে ইন্টারাপ্ট করলাম, এই যে আপনারা যেই গবেষণাটা করেন, আপনারা তো প্রথমে কোনো একটা ধরেন সাপোজ একটা মেডিসিন আপনারা আবিষ্কার করবেন বা কোনো একটা রোগের হয়তো সমাধানের জন্য যেই মেডিসিনটা দরকার হয়, সেই ক্ষেত্রে আপনারা প্রথমে কিসের উপরে আপনারা ওটা ইমপ্লিমেন্ট করেন? সো তাহলে আমার কাজের একটা কাজ হিসেবে একটা উদাহরণ দেই। আমি কাজ করছি হলো স্পাইনাল কর্ড ইনজুরি, হ্যাঁ, যেমন হয়তো কোনো অ্যাক্সিডেন্টে পড়ে গেল, পড়ে আঘাত পেল, তখন স্পাইনাল কর্ডে যদি আঘাত পায় তখন পক্ষাঘাত হতে পারে। তো সেটা কিভাবে আবার ঠিক করা যায়, তো এখন পর্যন্ত সেটা পুরোপুরি কেউ ঠিক করতে পারেনি, কারণ বয়স্ক অবস্থায় আমাদের মানে যে নিউরন কোষগুলা, জীবকোষ, সেটা রিগ্রো হয় না, হ্যাঁ, সেটা মেরামত করার লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি। তো সেখানে কেউ কেউ মানে ছোট কেমিক্যাল বাইর করছে যে এই কেমিক্যালটা প্রয়োগ করলে হয়তো এটা মেরামত হবে। কেউ কেউ আবার অন্য অ্যাঙ্গেল থেকে কাজ করছে, যেমন আমরা কাজ করছি মানে অল্প ইলেকট্রিক্যাল স্টিমুলেশন প্রয়োগ করা, তাতে গ্রোথ একটু দেখা যাচ্ছে, সেটাকে আরো কিভাবে বাড়ানো যায় সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। আবার কেউ কেউ স্টেম সেল, হ্যাঁ, মানে একদম নবজাতকের যেমন সেলগুলা, সেই সেল জীবকোষগুলার মধ্যে অনেক পোটেনশিয়াল থাকে নিউরন এবং অন্যান্য জীবকোষের তৈরি করার, সেগুলো দিয়ে সেগুলো ইমপ্ল্যান্ট করে কিভাবে মেরামত করার, রিপেয়ার করার চেষ্টা করছে। সো বিভিন্ন গবেষকরা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে করছে। এখন সেটা প্রথমে আমরা করছি প্রাণীর মাধ্যমে, প্রাণীর মডেলে, হ্যাঁ, নিম্ন স্তরে প্রাণী, উচ্চ স্তরে প্রাণী। যেমন আমি কাজ করছি ইঁদুর নিয়ে, অনেকে হয়তো কাজ করছে মাঙ্কি নিয়ে, কেউ কেউ পিগ আছে না, শুকর নিয়ে কাজ করছে, কারণ মানুষের অ্যানাটমি এবং শুকরের অ্যানাটমির মধ্যে কিন্তু অনেক মিল আছে। তো ওখান থেকে যখন খুব পজিটিভ ফলপ্রসূ কোনো রেজাল্ট পাওয়া যায়, তখন সেটা ধীরে 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 মানুষের পর্যায়ে প্রয়োগ করা যায়। এখন মানুষের পর্যায়ে প্রয়োগ করতে হলে আমাদের ভলান্টিয়ার প্রয়োজন। তো সেখানে যেহেতু মানুষের সাথে আদান প্রদান করতে হবে, মানুষকে একটা জিনিস শরীরের মধ্যে ঢোকাতে হবে, সেখানে একজন মেডিকেল ডাক্তারের প্রয়োজন। তো সেখানে আমরা গবেষকরা থাকি যে এই জিনিসটা এভাবে কাজ করেছে, এখন এটা মানুষকে এই ডোজ দিতে হবে, বাট এই ডোজটা অ্যাকচুয়ালি প্রয়োগ করবে একজন মেডিকেল ডাক্তার, একজন পিএইচডি হোল্ডার সেটা করতে পারবে না। তো সেখানে এখানে কোলাবোরেশন, হ্যাঁ, গবেষক এবং মেডিকেল ডক্টর, সেভাবে ক্লিনিক্যাল ট্রায়ালগুলো হয়। সো ভলান্টিয়ারদেরকে জিজ্ঞেস করা হয়, অনেক ভলান্টিয়ার হয়তো হেলদি, তাদের কোনো সমস্যা নেই, এবং অনেকে আছে পক্ষাঘাত আছে, তাদের কোনো আশা নেই। তো তারা মনে করে আমার তো কোনো আশাই নেই, এখন নতুন যদি কোনো একটা চান্স আছে, যদি হয় উপকার হয়, হতেও পারে, তখন এভাবে অনেকে ভলান্টিয়ার করে এবং তারা সই করে যে কোনো ইয়ে হলে, কোনো যদি নেগেটিভ কিছু হয়, এটার জন্য কেউ দায়ী নয়, আমি ঝুঁকি পুরা বুঝে রাজি হচ্ছি। তো এভাবেই ক্লিনিক্যাল ট্রায়ালগুলো শুরু হয়। তো ক্লিনিক্যাল ট্রায়ালের বিভিন্ন ফেজ আছে, ফেজ 1, ফেজ 2। তো প্রথম ফেজে যদি মানে ফল পাওয়া যায়, তারপরে আরেকটু হ্যাঁ, তারপরে এরকম করে সবগুলো ফেজে যদি সেই উত্তীর্ণ হয়, কোনো রকম নেগেটিভ সাইড এফেক্ট না থাকে, তখন ফেডারেল ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, FDA, তখন সেটাকে অ্যাপ্রুভ করবে পেশেন্টকে ট্রিটমেন্ট করার জন্য। বাহ, এই যে দেখেন, আমরা আসলে মানে অনেকেই হয়তো এই জিনিসগুলো বুঝি না। আমরা ভাবি যে সায়েন্স পছন্দ করা মানেই হয়তো বা ডক্টর বা ইঞ্জিনিয়ার হতে চায় বা হবে, বাবা মারাও হয়তো এই চিন্তা করে যে আমার বাচ্চাটা সায়েন্স পছন্দ করে, দ্যাট মিনস ইন ফিউচারে সে ডক্টর হবে। কিন্তু এর বাইরে আপনারা যে কাজটা করছেন, যারা আসলে গবেষণা করে, তাদের জায়গাটাও তো আসলে অনেক ওপরে, কারণ আপনারা একটা ছোট একটা জিনিস থেকে এই যে বড় বড় অসুখের সমাধান আপনাদের মাধ্যমে হয়। তো নতুন প্রজন্ম যারা আপনাদের এই প্রফেশনে আসতে চায়, তাদের জন্য কিছু বলার আছে কিনা আপনার? হ্যাঁ, আসলে এখনো আমার মনে হয়, আমার স্টুডেন্টদের কথা দিয়েই বলি, অ্যাকচুয়ালি আমার 2 ধরনের স্টুডেন্ট আছে। আমার যেমন নাচের স্টুডেন্ট আছে, আমার ল্যাবে কিন্তু আবার আমার সায়েন্সের স্টুডেন্টও আছে। আমার ল্যাবে আমি যে ইউনিভার্সিটিতে কাজ করি, সেটা হলো সিটি ইউনিভার্সিটি অফ নিউ ইয়র্ক। তো সেখানে সিটি কলেজ,
তো সেখানে আপনার সোফি ডেভিস নামে একটা ভালো খুব পরিচিত মেডিকেল প্রোগ্রাম আছে, যেখানে ব্যাচেলার্স এবং মেডিকেল ডিগ্রি একসাথে দেয়া হয় 7 বছর পরে। তো সেই প্রোগ্রামে অনেক স্টুডেন্ট যারা মেডিকেল ডিগ্রির জন্য কাজ করছে তারা আমাদের ল্যাবে আসে কাজ করার জন্য, মানে একটু ল্যাব এক্সপিরিয়েন্স, গবেষণার এক্সপিরিয়েন্স নেয়ার জন্য। তো তাদের সাথে আমি কাজ করি, তারা তো মেডিকেল সাবজেক্টগুলো পড়ছে, তার পাশাপাশি আমরা তাকে চেষ্টা করি যে গবেষণার যে থিঙ্কিং, হ্যাঁ, যে আপনাকে শুরুতে বলছিলাম যে ফিলসফাইজিং, যে কোশ্চেনই করা, এই কোশ্চেনই করাটা কিন্তু অত সহজ না। হ্যাঁ, যে আপনাকে কিন্তু প্রবলেমটা আপনাকে শনাক্ত করতে হবে এবং প্রবলেমটা কিভাবে সলভ করা যায় সেইটার দিকে উদ্দেশ্য করে প্রশ্ন জিজ্ঞেস করতে হবে। তো কিভাবে এই প্রশ্নগুলো জিজ্ঞেস করতে হবে এবং তুমি প্রশ্নটা জিজ্ঞেস করার পরে নেক্সট স্টেপ কি, তুমি একটা এক্সপেরিমেন্ট ডিজাইন করো যে এই প্রশ্নটা উত্তর তুমি সেই এক্সপেরিমেন্টের মাধ্যমে পাবা। তো এই স্টেপগুলো, প্রসেসটাই তাদেরকে শেখানো হয়। এটা কিন্তু ক্রিটিক্যাল থিঙ্কিং এর একটা পার্ট। হ্যাঁ, অবশ্যই, মানে একটা প্রবলেম সলভ করা। তো তাদেরকে এই ব্যাপারে বিষয়ে বিশেষভাবে আমরা ট্রেনিং দেওয়ার চেষ্টা করি। তো অনেকের সময় দেখা গেছে যে আমার এমনও স্টুডেন্ট আছে যে তারা শুরুতে মেডিসিন পড়বে বলে সোফি ডেভিসে ভর্তি হয়েছিল এবং আমার সাথে 1 সেমিস্টার কাজ করার পরে সে মাইন্ড চেঞ্জ করে ফেলেছে। সে বলে আই ডোন্ট ওয়ান্ট টু বি এ ডক্টর এনিমোর, আই ওয়ান্ট টু ডু রিসার্চ। এবং সে সোফি ডেভিস থেকে ড্রপ আউট হয়ে গেছে। ড্রপ আউট হয়ে সে অন্য কলেজে গিয়েছে যেখানে গবেষণার পরে বেশি মনোযোগ দেওয়া হয়, জোর দেওয়া হয়। অ্যাকচুয়ালি অনেক সময় দেখা যায় যে মেডিকেল স্কুলে যে সায়েন্সের কোর্সগুলা সেগুলো কিন্তু অত গভীর না, এগুলো একটু সারফেস লেভেল। কিন্তু গ্র্যাজুয়েট স্কুলে গবেষণার জন্য যে গ্র্যাজুয়েট স্টুডেন্টদের যারা মানে গবেষণার ট্র্যাকে যারা আছে তাদের সায়েন্স কোর্সগুলো অনেক গভীর, মানে প্রতিটি সাবজেক্ট অনেক গভীর। সো মেডিকেল স্কুলদের মানে পুরো ডেপথে আছে। হ্যাঁ, মেডিকেল স্টুডেন্টদের ওই ডেপথটা অতটা নাই। দে আর মোর, মানে ওদের ফোকাসটা হলো কিভাবে বডি কিভাবে ফাংশন করে। হ্যাঁ, বাট এর বাহিরেও আরো অনেক কিছু আছে, অনেক ডিটেলস আছে যেগুলা নেসেসারিলি মেডিকেল স্টুডেন্টরা জানে না। হ্যাঁ, তো আমরা চেষ্টা করি যে ওই ঘাটতিটা পূরণ করার জন্য। যেহেতু আপনার রিসার্চার, সেহেতু আপনাদের তো আসলে মানে ছোট ছোট বলে না যে একদম মানে ডিটেল ওরিয়েন্টেড হতে হবে প্রতিটা জিনিস। মানে একটা এক্সপেরিমেন্ট কাজ হলো না, কেন কাজ হলো না, এখন স্টেপগুলো আবার রিভিউ করে কোথায় কি হলো। সে এই যে ট্রাবল শুটিংটাও আমি স্টুডেন্টদেরকে বসে বসে আমি জিজ্ঞেস করি, আচ্ছা এই যে আমরা এক্সপেরিমেন্ট করলাম এটা কেন কাজ হলো না, হোয়াট ডু ইউ থিংক ইজ হ্যাপেনিং, আমরা কি করতে পারি নেক্সট। হ্যাঁ, সো এই ট্রাবল শুটিংটা কিন্তু শুধু গবেষণার ক্ষেত্রেও না, তখন তারা যখন তাদের রোগীদের ট্রিট করবে, ধরুন রোগী যদি একটা মেডিসিনে রেসপন্স করলো না, সো তাহলে এখন কি করা যায়, নেক্সট কি হচ্ছে তার শরীরের ভিতরে, কি টেস্ট করলে বের করা যাবে। ধরো ব্লাড টেস্টের তো বিভিন্ন প্রোফাইল আছে, তাই না? সো এই টেস্ট করলে কি জিনিসটা বের হয়ে আসবে। সো মানে এই বিদ্যাটা শুধুমাত্র যে গবেষণার লাইনে না, এটা জীবনের প্রতিটা ক্ষেত্রে প্রযোজ্য। তো এটা আমার সায়েন্সের স্টুডেন্টদের এভাবে আমরা করি, ডিরেক্ট করার চেষ্টা করি। অনেকে গবেষণাও করছে এবং তারা মেডিসিন ট্র্যাকেও আছে, তারা আমাদের সাথে পেপার পাবলিশ করছে। মানে আমার প্রজেক্টে হেল্প করলে আমি তাদেরকে কো-অথরশিপ দেই, তারা তাদের গবেষণা প্রেজেন্ট করে এবং তারা মেডিকেল ডিগ্রিও পাচ্ছে। সো দে হ্যাভ বোথ। আবার কেউ বলছে যে না, আমি মেডিকেল পড়তে চাই না, আমি শুধু গবেষণা, যার যেটা পছন্দ। হ্যাঁ, আবার আমার নাচের স্টুডেন্টদের মধ্যে দেখেছি যে তারা নাচ অনুশীলন করছে, পাশাপাশি তারা লেখাপড়ার ব্যাপারে সুপার সিরিয়াস। তো অনেকেই মেডিকেল পড়তে চায়, অনেকে আইটি, ইঞ্জিনিয়ারিং, লয়ার, হোয়াটএভার, বাট সবারই উচ্চ লেখাপড়া করার ব্যাপারে অনেক আগ্রহ। হ্যাঁ, বাহ, আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো। আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। তার আগে আমি আপনার একটু ব্যক্তিগত ইয়েতে চলে যাই। সেটা হচ্ছে আপনি তো নতুন বিয়ে হয়েছে আমরা যতদূর জানি, গত মাসে। হ্যাঁ, তো একেবারে এই জন্য আমাদের ঠিকানার পক্ষ থেকে আপনাকে কংগ্রাচুলেশনস আপনার এই নতুন জীবনের শুরুতে। তো এই শর্ট টাইমে কেমন লাগছে, যেহেতু একেবারেই 1 মাসের মতো হয়েছে? হ্যাঁ, অ্যাকচুয়ালি আজকে 3 সপ্তাহ হলো। আচ্ছা, 3 সপ্তাহ, তাহলে 1 মাসও হয়নি। এই যে লাইফে আরো একটা নতুন জার্নি শুরু, কি মনে হচ্ছে?
সো আমি অ্যাকচুয়ালি প্রথম একটু নার্ভাস ছিলাম, কারণ আমি যেহেতু একজন ক্যারিয়ার পারসন, চাই না যে কোনো কারণে আমার ক্যারিয়ারে কিছু স্লো ডাউন হয়ে যায়। তো মানে আমার ফিয়ান্সে, মানে হাজবেন্ড যখন সে আমার ফিয়ান্সে ছিল, তার আগে সে আমার ফ্রেন্ডও ছিল, তো সে আমার ব্যাপারে জানে। সো হি ইজ ভেরি সাপোর্টিভ এইসব ব্যাপারে। তো তবুও মাঝে একটুখানি লেগেছিল যে, বাট তার সাথে এই কদিন চলাফেরার পরে আমি বেশ স্বাচ্ছন্দ্য ফিল করছি, এবং আমরা একজনকে আরো ভালো করে জানতে পারছি, নতুন পরিবেশ, নতুন জায়গা, হ্যাঁ, সবকিছু মিলিয়ে। তো সো ফার ইটস ভেরি পজিটিভ। সে অনেক সাপোর্টিভ। আমরা যখন ফ্রেন্ড ছিলাম তখনও সে অনেক সাপোর্টিভ ছিল আমার নাচ এবং আমার সায়েন্স ক্যারিয়ার নিয়ে, এবং সবসময় উৎসাহ দেয়। আমার সাফল্যে সে খুশি হয় এবং আমিও তার সাফল্যে খুশি হই। উনি কি আপনার প্রফেশনই নাকি অন্য কোনো প্রফেশন? না, সে একজন আর্টিস্ট, সে গ্রাফিক ডিজাইনার। ওয়াও, হ্যাঁ হ্যাঁ, ক্রিয়েটিভ কাজ। হ্যাঁ হ্যাঁ, দেখেন এই একটা জায়গা কিন্তু আপনাদের মিল আছে, কারণ আপনিও কিন্তু নতুন কিছু ক্রিয়েট করছেন একজন গবেষক হিসাবে। আবার মানে আপনার হাজবেন্ডের ক্ষেত্রেও কিন্তু যেহেতু গ্রাফিক ডিজাইনার, তারও কিন্তু ক্রিয়েটিভ একটা, সো আমি বলবো এটার হচ্ছে খুব সুন্দর একটা কম্বিনেশন আপনাদের দুজনের। হ্যাঁ, এবং সে আমাকে তার মতো পার্সপেক্টিভ আমি দেখতে পাই, তার পার্সপেক্টিভ থেকে আমি নতুন করে জিনিসগুলো দেখতে পাই। তো সেটা মানে একই লাইনে হলে মানে এটা কোনো সমস্যা না, মানে মনের মিলটাই আসল জিনিস। বাট এদিক দিয়ে আমি বলতে পারবো যে এটা একটা অ্যাডভান্টেজ, যে আমি নতুন এক ধরনের পার্সপেক্টিভ পাচ্ছি তার মাধ্যমে। একদম। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য, এবং আপনার নতুন জীবনের জন্য শুভ কামনা থাকলো আমাদের জন্য। আপনার পথ চলা যেন দীর্ঘ হয় এবং আপনি নিউরো সায়েন্টিস্ট হিসাবে যেন আরো অনেক উন্নতি করতে পারেন, পাশাপাশি আপনার নাচের স্কুল যেন আরো বড় আকার হয়, এবং আপনার নতুন যারা আপনার এই স্টুডেন্ট যারা নৃত্যশিল্পী যারা, তারা যেন আপনার নাম উজ্জ্বল করতে পারে। আপনি যদি ঠিকানাকে নিয়ে কিছু বলতে চান। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, এবং ঠিকানাকেও অনেক ধন্যবাদ আমাকে সময় করে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। ঠিকানা আমি যতদূর জানি নিউ ইয়র্কের অনেক পুরানো একটি এবং সফল একটি পত্রিকা। তো আমি জাস্ট সেদিন আপনার সাথে কথা বলে জানতে পারলাম যে আপনাদের এটা একটা নতুন একটা চ্যাপ্টার। তো এখানে আমন্ত্রিত হতে পারে আমি খুবই আনন্দিত এবং গর্বিত। আবারও ধন্যবাদ জানাই, এবং আপনাদের এই নতুন প্রচেষ্টায় শুভকামনা, সাফল্য কামনা করি। ওকে আপু, আমি বিদায় নিয়ে আসি। দর্শক, এই ছিল আজকের মতো। পরবর্তীতে নতুন কোনো অতিথিকে নিয়ে আবারও হাজির হয়ে যাব। সেই পর্যন্ত দেখতে থাকুন ঠিকানা নিউজ। সুস্থ থাকুন, ভালো থাকুন।